আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন থেকে এভাবে করে লাইভে আসা হয় না। আজকে লাইভে আসলাম কারণ দেশের যে পরিস্থিতি, এই রাতে যে শান্তিতে ঘুমাবো, আসলে রাতে শান্তিতে ঘুমানোর মতো অবস্থাও আসলে নাই। চারিদিক থেকে যেই ধরনের নিউজগুলো আসতেছে, চারিদিক থেকে যেই ধরনের সংবাদগুলো আসতেছে, শান্তিতে যে একটু ঘুমাবো সেই পরিস্থিতি আসলে এখন নাই। কিছুক্ষণ আগেই খবর পেলাম, দেখলাম ভিডিওতে, বনশ্রীতে সেখানে ডাকাতি হচ্ছে। একদম প্রকাশ্যে আপনার বাইক নিয়ে সেখানে গুলি করে ডাকাতি করতেছে। আবার আরেক জায়গার খবর পেলাম, সেখানে এইভাবে করে নাকি মাইকিং করা হচ্ছে যেন লোকজন বাসা থেকে না বের হয়। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতেছে, বলতেছে চাঁদা দিতে হবে, হ্যাঁ এই বাজারে আমাকে চাঁদা দিতেই হবে। এইটা তো আমরা বাইরে যেটা দেখতেছি সেইটা, কিন্তু এই রাষ্ট্রের ভিতরে আসলে আর কি হচ্ছে এগুলো কি আমরা জানি? রাষ্ট্রের ভিতরে আসলে বিভিন্ন টেন্ডার, বিভিন্ন রাষ্ট্রের সুযোগ সুবিধা, বিভিন্ন বিষয়, এগুলো আসলে কিভাবে চলতেছে এগুলো কি আমরা জানি? আমরা কিন্তু শুধু বাইরের জিনিসগুলো দেখতেছি, বাইরের বিষয়গুলো বুঝতেছি, ভিতরের জিনিসগুলো কিন্তু দেখতেছি না। তো যারা ভিতরের জিনিসগুলো সম্পর্কে জানেন, যারা ভিতরের জিনিসগুলো দেখতেছেন, বুঝতেছেন, তারা কিন্তু আরও অনেক বেশি উদ্বেগের ভিতরে আছেন। আমি ক্যাপশন দিয়েছি, আমাদের সুপারম্যান উপদেষ্টারা একাই 100। আমরা বারবার করে বলতেছি যে দেখেন, একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা সরকার গঠিত হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। আমরা কিভাবে এই সরকার গড়ে উঠেছে, এই নামগুলো কোথা থেকে আসলো, কারা তাদের নামের তালিকা দিল, এগুলা কিন্তু দেশের মানুষ এখনো কিচ্ছুই জানে না। কারা তাদের নাম প্রস্তাব করলো কিছুই কিন্তু জানে না। এখন এই 3 মাস পরে, 6 মাস পরে এখন এমন একটা অবস্থা যে সরকার তো ব্যর্থ, রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না। এর ভিতরে যে উপদেষ্টারা রয়েছেন, বেশিরভাগেরই রাষ্ট্র পরিচালনা করার অতীত অভিজ্ঞতা নাই, রাজনীতির অভিজ্ঞতা নাই, প্রশাসনের অভিজ্ঞতা নাই। এখানে হাতে গোনা কয়েকজন আছেন যারা অভিজ্ঞ, এবং অনেকেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগতেছেন, অনেকেই বিভিন্ন এনজিও পরিচালনা করছেন, অধিকার ভিত্তিক সংগঠন পরিচালনা করছেন, সামাজিক পরিবেশ ভিত্তিক সংগঠন পরিচালনা করছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। আমরা বারবার বলতেছি যে দেখেন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টকে সফল করতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, আমরা সবাই ব্যর্থ হব। আমার নিজের জীবন হুমকিতে, আমাদের সবার জীবন কিন্তু হুমকির মুখে। অনেকেই পণ্ডিতি বক্তব্য দেন, আমি দেখতেছি বলতেছে যে আওয়ামী লীগ নাকি জীবনেও ফিরবে না। আরে ভাই, আওয়ামী লীগের তো পতনই হয় নাই, আওয়ামী লীগ আবার ফেরে কিভাবে? ফিরবে এটা তো পরের কথা। আওয়ামী লীগ তো রাজপথের যে মিটিং মিছিল আপনার করতো, এগুলো কেবলমাত্র বন্ধ করছে। কিন্তু প্রশাসনের ভিতরে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার, উনি কিন্তু বলেছেন যে 80% পুলিশই নাকি ছাত্রলীগ। তাহলে এনএসআই, ডিজিএফআই, এসবি, অ্যাডমিন ক্যাডার, জুডিশিয়াল ক্যাডার, বিভিন্ন সার্ভিসে যারা আছে, সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন জায়গায় যারা বসে বসে আছে, ব্যবসায়ীরা যারা বিভিন্ন জায়গায় আছে, জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, এই ব্যবসায়ী পার্টি তারা কোথায়? তারা তো রয়েই গেছে বাংলাদেশে। এই যে অপারেশন ডেভিল হান্ট চালু করা হলো, কখন? এই সমন্বয়কদেরকে যখন পিটাইলো, মারা গেল 2 জন, 1 জন, তারপরে অপারেশন ডেভিল হান্ট নাজিল হইল। সাধারণ মানুষ যে প্রতিনিয়ত এইভাবে করে ছিনতাই রাহাজানের শিকার হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের জানমাল নিরাপত্তাহীনতায় ভুগতেছে, সরকারের কোনো কনসার্ন আছে? আমার তো মনে হচ্ছে না তাদের কোনো কনসার্ন আছে। 21 জন
উপদেষ্টা, তার ভিতরে তো বললামই তো বেশিরভাগই এই অবস্থা। আর 24টা মিনিস্ট্রি এখনও খালি আছে ভাই। এখন কথা হচ্ছে যে আমাদের উপদেষ্টারা কেমন সুপারম্যান উপদেষ্টা, একবার চিন্তা করে দেখেন যে যারা এর আগে বেশিরভাগই কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই, না করছে রাজনীতি, তারা আরও 24টা মিনিস্ট্রির কাজ মাত্র 21 জন মিলা করে ফেলতেছে। তাও আবার একটা গণ অভ্যুত্থান পরবর্তী এরকম বাংলাদেশে তারা এরকমভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। আমি চিন্তা করে পাই না যে তারা মানে নিজেদেরকে কি ভাবতেছেন, মানে তারা সুপার ন্যাচারাল কিছু, যে তারা দেশটাকে জাদুর কাঠি দিয়ে সব কিছু মানে করে ফেলতেছেন, সংস্কার করে ফেলতেছেন, দেশটাকে নিয়ন্ত্রণ করে রাখতেছেন। এরকম চিন্তা ভাবনা ওনারা কীভাবে করতেছেন? আমি এই জন্য বারবার বলতেছি যে এই রাষ্ট্র ব্যবস্থার বর্তমান যে সমাধান, রাষ্ট্র ব্যবস্থার বর্তমান সমাধান হচ্ছে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করা। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি দ্রুত একটা জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। কিসের নির্বাচন, কিসের আপনার জাতীয় নির্বাচন, আবার কিসের কি স্থানীয় সরকার নির্বাচন? খালি নির্বাচন করতে পাগল হয়ে গেছে। দেশের মানুষের মানে জানমালের নিরাপত্তা নাই, মাত্র গণ অভ্যুত্থান হলো, দেশের কথা চিন্তা নাই, এতগুলো মানুষ জীবন দিল, আহত হলো, হতাহত হলো, রাজপথে নেমে আসলো, তারা কি খালি আপনার এই যে এক নির্বাচন হবে ক্ষমতার পালাবদলের জন্য আসে নাই তো রে ভাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছিল যে 31 দফার সংস্কার। তাহলে আপনারা সংস্কার করেন না, আপনারা বৃহৎ রাজনৈতিক দল, আপনারা নেতৃত্ব দেন, আপনারা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেন যে জাতীয় ঐক্য সরকার গঠন করা হোক। আগে এই 31 দফা সহ অন্য অন্য রাজনৈতিক দল তাদের সাথে আলাপ আলোচনা করেন, সংস্কারের কী কী বিষয় আছে সবাই মিলে এগুলো করেন। দেশের একটা গুণগত পরিবর্তন আসুক, দেশের একটা সংস্কার আসুক। কারণ সব রাজনৈতিক দল একসাথে না হলে বা মেজরিটি রাজনৈতিক দল একসাথে না হয়ে সংস্কার করলে বা এগুলো কোনো কিছুতে আসলে কিচ্ছু হবে না। এগুলো খালি ওই খাতা কলমে কিছু প্রস্তাবনাই থেকে যাবে, বাস্তবে কিচ্ছু হবে না ভাই। এটা তো মানে যেই রাজনৈতিক দল বা গ্রুপ নিজেদেরকে লিডার মনে করবে, নিজেদেরকে সবচেয়ে বড় মনে করবে, তাদের এইটা দায়িত্ব, এটা করতে হবে। এরপরে আপনি নির্বাচনের আলাপ দেন। তা না করে এই যে একটা টানাটানি, হেসরা হেসরি, ঠেলাঠেলি, গুতাগুতি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় আবারও সেই আওয়ামী লীগের মতো অস্ত্রের ঝনঝনানি, শোডাউনের রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি তৈরি শুরু করে দিছে। মানে এগুলোর জন্য তো আমরা এতদিন এত জেল খাটা, জুলুমের শিকার হওয়া, অত্যাচারের শিকার হওয়া, আমরা তো এগুলো করি নাই। এগুলোর জন্য তো মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আমি বলবো যে আমাদের প্রত্যেকজন উপদেষ্টা যারা আছেন এবং রাজনৈতিক দলের নেতা, প্রতিদিন তাদের এই আবু সাঈদ মুগ্ধরা যারা জীবন দিয়েছে তাদের এই মানে ভিডিওগুলো দেখা উচিত। আবু সাঈদের জীবন দেওয়ার ভিডিওগুলো, আবার বলছি, আবু সাঈদের জীবন যে দিয়েছে সেই ভিডিওগুলো ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায়, বাংলাদেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এগুলোকে দেখাইতে হবে। জুলাই অভ্যুত্থানের এগুলোকে ভুলে যেতে দেওয়া যাবে না। এবং সচিবালয়ের, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় এগুলোকে টানায় দিতে হবে। এখন তো প্রশাসনে যারা আছেন বিভিন্ন জায়গায়, তারা তো আরামে আছে, মানে তাদের তো ধরা ছোঁয়ার বাইরে, তারা কি সাধু অবস্থায় আছে? এখন মানে ধুমাইয়া তারা অপকর্মগুলো করতেছে। কমিশন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দুর্নীতি, মানে যা করার করতেছে তা কেউ দেখার কোনো কিছু নাই। আওয়ামী লীগের আমলারা এখনও ঘাপটি মেরে আসছে, বসে এই অপকর্মগুলো তারা চালাইতেছে। রে ভাই, আওয়ামী লীগ কি চলে গেছে? অনেক পণ্ডিতরা বলেন আওয়ামী লীগ নাকি বাংলাদেশে আর কখনো ফিরবে না। আওয়ামী লীগ কি নিষিদ্ধ করছেন? তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি নিষিদ্ধ করছেন? আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণটাকে কি নিষিদ্ধ করছেন? করেন নাই রে ভাই। তাহলে আগামী নির্বাচনেই তো তারা অংশগ্রহণ করতে আসতেছে। আগামী নির্বাচনে যদি তারা যদি দল হিসেবে নিষিদ্ধ না হয়, তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করে, তাহলে আওয়ামী লীগ তো আগামী নির্বাচনেই ফেরত আসতেছে। আপনি আছেন আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর ফেরত আসবে না। অনেক উপদেষ্টারা এই ধরনের বক্তব্য দেন, আবার অনেক রাজনৈতিক দলের একদম শীর্ষ নেতারাও এই ধরনের বক্তব্য দেন। আর তারা বয়োজ্যেষ্ঠ, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমরা ছোট মানুষ, আমি অনেক ছোট মানুষ। কিন্তু এই গণ অভ্যুত্থানের যে ভূমিকা, 1800 কোটা আন্দোলন থেকে এই 24 গণ অভ্যুত্থান পর্যন্ত, এই আন্দোলনের হার্টবিটে আমার জন্ম ভাই।
আমি ছোট মানুষ যে বাস্তব কথাটা বলবো, আওয়ামী লীগ সব জায়গায় আছে। খালি আওয়ামী লীগের কয় হাজার নেতাকর্মী আপনারা গ্রেপ্তার করছেন। আওয়ামী লীগকে ব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছে এই রকমই তো কয়েক হাজার লোক আছে, শত কোটি টাকার মালিক হয়েছে। আপনারা কয়জনকে গ্রেপ্তার করছেন? ঘোড়ার ডিম করছেন, কিচ্ছু করতে পারেন নাই। তাদের যে ব্যবসায়িক স্বার্থ, তাদের যে অপকর্ম, এগুলোকে থেকে বাঁচার জন্যই তো তারা আবার আওয়ামী লীগকে ফিরাই নিয়ে আসবে। দেখেন, যদি আওয়ামী লীগ বাদে নতুন একটা পুরোপুরি শক্তিশালী সরকার আসে, যেই সরকারই আসুক, তারা কিন্তু এই যারা অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে কিন্তু ধরবে আর সাইজ করবে, জেলে ঢুকাবে, তাদেরকে কিন্তু কোন ঠাসা করবে। এই জন্য হলেও শেখ হাসিনাকে ফিরে আনার জন্য না হলেও আওয়ামী লীগের জন্য কিন্তু তারা কাজ করবে, যেন তারা আওয়ামী লীগের কাছে শেল্টার পায়। এটা একদম মানে বিচার বিভাগ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে সব জায়গায়। সুতরাং এইটা কোনো ভাবার কারণ নাই যে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। আগামী নির্বাচনেই আওয়ামী লীগ ফেরত আসতেছে। যদি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ না করতে পারেন, নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ না করতে পারেন। সুতরাং পণ্ডিতি, গপ্প মেরে, আলাপ মেরে, এগুলো দিয়ে, বুদ্ধিজীবী দিয়ে, সুশীলতা দিয়ে আসলে দেশ চলে না। দেশকে চালাইতে হলে একটা ডাইনামিক শক্তিশালী সরকার দরকার। ডাইনামিক শক্তিশালী সরকার কই পাবেন? ডাইনামিক শক্তিশালী সরকার তো ইউরোপ আমেরিকা থেকে লোকজন আইনে বানাইলে হবে না, এনজিও থেকে লোকজন আইনে বানাইলে হবে না, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স ক্লাব থেকে লোকজন আইনে বানাইলে হবে না। অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা ত্যাগ করেছে, যাদের দেশপ্রেম প্রশ্নাতীত, এই ধরনের লোকজনদেরকে নিতে হবে। এই যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইয়েরা শেখ হাসিনার বিরোধিতা করেছিল মিটিংয়ের ভিতরে, সেই প্রায় 450 সেনা অফিসারদেরকে তাদের খোঁজ খবর নাই, তারা চাকরিচ্যুত অবস্থায় আছে, কেউ কারো, তাদেরকে নিয়ে আসেন না, সরকারের কাজে লাগান, তারা তো পরীক্ষিত। তা না করে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা এই আমলাদেরকে এখন আপনারা ব্যবহার করতেছেন। আর তো মানে বাস্তবতা তো ভিতরে ঢুকলে বোঝা যায় যে কী হইতেছে আসলে দেশের ভিতরে। এই যে সমন্বয়ক, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম, একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, সকলের সেন্টিমেন্টের একটা জায়গা, সেইটাকে এখন মানুষ সমন্বয়ক নাম শুনলেই গালিগালাজ পারে। এখন কোথাও যদি নিউজ হয় যে সমন্বয়করা হামলার শিকার হয়েছে, আগে যেরকম ছাত্রলীগ মানে হামলা আক্রমণের শিকার হয়েছে, মারা গেছে শুনলে মানুষ আলহামদুলিল্লাহ বলতো, এখন সমন্বয়কদের এই ধরনের খবর শুনলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। তো এটা তো মানে আপনারা কি করতেছেন ভাই? এখন শুনতেছি ভাইরা নাকি আমাদের কোন বন্দর কমিটি, কি কমিটি, এগুলারও তারা মানে লাভজনক, সুবিধাজনক জায়গার উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন, এই হইতেছেন, সেই হইতেছেন। সমন্বয়ক ভাইরা কিছুদিন আগেও দেখতাম জ্ঞান দিত, লেসন দিত বড় বড় রাজনৈতিক দলকে, রাজনৈতিক দলের নেতাদেরকে। তারা নাকি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা কেন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে? আরে ভাই, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, যেই সমস্ত সিনিয়র নেতারা লড়াই করেছে, দীর্ঘদিন রাজনীতির জার্নি আছে, তাদের অবশ্যই আমরাও সমালোচনা করি, কিন্তু তাদের সম্মানের জায়গাটা রেখে তারপরে সমালোচনা করতে হবে, তাদের অবদানের জায়গাটা রেখে তারপরে সমালোচনা করতে হবে। কিন্তু অনেক সমন্বয়করা এমনভাবে তাদেরকে জ্ঞান দেন, লেসন দেন, যে আপনারা কেন ক্ষমতায় আসার জন্য এত অস্থির হয়ে পড়েছেন। রাজনৈতিক দল তো ভাই ক্ষমতায় আসার জন্য অস্থির হবে, স্বাভাবিক। তাদের কার্যক্রম যদি শৃঙ্খলা ভঙ্গ হয়, জনবিরোধী হয়, সেটারই নিয়ে সমালোচনার জায়গা আছে। কিন্তু আপনারা তো এতদিন বললেন যে আপনারা কোনো রাজনৈতিক দল করবেন না, এইখান থেকে কোনো ধরনের কোনো রাজনীতি হবে না। অভ্যুত্থানের সময় আপনারা বলছেন যে এই প্ল্যাটফর্মকে কাউকে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ব্যবহৃত হতে দেওয়া হবে না। তাহলে আপনারা কেন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এখন রাজনীতি করতেছেন? বিভিন্ন সংস্কার কমিটিতে গিয়া বসে আছেন, বিভিন্ন সুবিধাজনক, লাভজনক জায়গায় যাচ্ছেন, রাজনৈতিক দল গঠন করতেছেন। মানুষ এইখান থেকেই তো আসলে বৈষম্যমূলক প্রতিযোগিতা, অসহিষ্ণুতা, অধৈর্যতা সৃষ্টি হচ্ছে, জন্ম লাভ করতেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি আমি যতবার কথা বলি ভাই, যত জায়গায় বক্তব্য দিই, যত জায়গায় ইন্টারভিউ দিই, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকবার আমি ওনার প্রতি সবিনয় অনুরোধ করি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে কে কে বুঝাইতেছে আসলে বুঝতেছি না। আপনারা সব ছাত্র সংগঠন, ছাত্র শক্তিগুলোকে নিয়ে, অভ্যুত্থানের শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল করেন। বিশ্ববিদ্যালয়গুলো বিনির্মাণ, আমাদের শিক্ষাকে সাজানো গুছানো, ক্যাম্পাসগুলোকে বিনির্মাণ করার জন্য, তরুণদেরকে বিনির্মাণ করার জন্য অনেক অনেক কাজ আছে, রাষ্ট্র বিনির্মাণের জন্য অনেক কাজ আছে।
সব ছাত্র সংগঠনগুলোকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল করেন, একটা প্ল্যাটফর্মে নিয়ে তাদেরকে কাজে লাগান। এইটা না করে আপনি একটা গ্রুপ তাদেরকে বলতেছেন তোমরা রাজনৈতিক দল করো, তাদেরকে রাজনৈতিক দল করার জন্য আপনি প্যাট্রোনাইজ করতেছেন। হ্যাঁ, মানে কাউকে কোলে তুলতেছেন, বাকিদেরকে দূরে ঠেলতেছেন, বৈষম্যমূলক আচরণটা আপনি করতেছেন। এখন অনেকেই বলবে যে ইয়ামিন ভাই আপনি এইভাবে করে কথা বলতেছেন। হ্যাঁ ভাই, এইভাবেই কথা বলতেছি। আমি তো বলি নাই যে ছাত্র অধিকার পরিষদকে সব দিয়ে দেন, গণ অধিকার পরিষদকে ক্ষমতায় আইনে দেন। আমি বলতেছি যে সবাই মিলে কাজ করতে হবে, অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা শক্তিকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে তো কাউকে যদি আপনি প্রিভিলেজ দেন, তাহলে কি একটা তো সরকারি ছাত্র সংগঠন সরকারি দল বানাইতেছেন আপনি, হচ্ছে তারা তো প্রিভিলেজ পাবে, তাহলে বাকিদের কি হবে? বাকিরা কি অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই? বাকিদেরকে কেন সরকারে নিচ্ছেন না, রাষ্ট্র সংস্কারে কাজে লাগাচ্ছেন না? কেন কাজে লাগাচ্ছেন না? বাকিদেরকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছেন। এভাবে করেই তো প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি বলতেছি যে রাজনৈতিক দলগুলোকে আপনি আহ্বান জানান জাতীয় ঐক্যের সরকার গঠন করার জন্য। বিএনপিকে বলেন আপনাদের 31 দফা আপনারাই তো বলেছেন জাতীয় সরকার গঠন করে আপনারা এগুলো সংস্কার করবেন। বিএনপিকে ডাকেন যে আসেন জাতীয় ঐক্যের সরকার গঠন করি, হ্যাঁ আপনারা যেটা বলছিলেন সংস্কার করি, তারপরে নির্বাচনে যাই। তাহলে আসলে দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া সম্ভব। আর না হলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ঝুলতেছে, ঝুলতে ঝুলতে টুপ করে ছিঁড়া পড়ে যাবে। যখন ইন্টারিম গভর্নমেন্ট টুপ করে ছিঁড়া পড়ে যাবে তখন দেশের পরিস্থিতি কী হবে? অতীতের সরকার কিন্তু আবার ফিরে আসবে। আর আমরা যে অস্ত্রের রাজনীতি শুরু দেখতেছি, আমরা যে সহিংসতা পেশিশক্তির রাজনীতির প্রতিযোগিতা দেখতেছি, এখন আবার সেই ছাত্রলীগ আওয়ামী লীগের স্টাইল দেখতেছি। এখন জেতার জন্য তো এখন আবার সেই পতিত সেই আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডার বাহিনীর লোকজনদের পেশিশক্তি কালো টাকা যাদের আছে তাদেরকে আহ্বান জানাবে, আলিঙ্গন করবে অনেকে। আওয়ামী লীগের ফেরার রাস্তা তো এমনিতেই উন্মুক্ত হয়ে যাচ্ছে। আমরা কোন দিকে যেতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? অনেক কষ্ট, অনেক ক্ষোভ নিয়ে আসলে এই কথাগুলো বললাম। হ্যাঁ, কারণ আমরাও অনেক অত্যাচারের শিকার হয়েছি ভাই, অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা ক্ষমতায় নাই, আমরা উপদেষ্টাও হই নাই, উপদেষ্টা হইতেও চাই না। হ্যাঁ, কিন্তু কথা হলো যে এই যে মানে যারা দায়িত্ব নিয়েছেন, কাজ করতেছেন, আপনারা যে কাজগুলো করতেছেন দেশকে একটা বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। এখন আওয়ামী লীগের লোকরা বলবে যে এই যে দেখছো এই যে ইন্টারিম গভর্নমেন্ট তারা দেশ চালাইতে ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, এখন তো শেখ হাসিনার ছাড়া কোনো উপায় নাই, শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন তো আওয়ামী লীগের লোকজন এগুলো বলবে, এর উত্তর কী দিবেন? আপনি তো হ্যাঁ মানে নিজেদের মন মতো লোক পান নাই দেখে আপনি 23 জন উপদেষ্টা খালি রাখছেন, সেখানে আপনারা নিয়োগ দিচ্ছেন না। এখন এই কথাগুলো তো বলতে হবে। এই সরকার কোথায় গঠিত হয়েছে? 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় দিল, ছাইরে দিল। ওবায়দুল কাদের 30 দিনের বেশি বাংলাদেশে থাকলো, নিরাপদে পার করে দিল। হ্যাঁ, ঢাকা মহানগর উত্তরের যে সভাপতি তারা গ্রেপ্তার করেছে, সে এখন বলে লন্ডনের ছাত্রলীগ আওয়ামী লীগের আপনার হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দেয়। এগুলা কিভাবে করে হইতেছে ভাই? ডিবি হারুনের যে ম্যানেজার সে 3 দিনের মাথায় জামিন পেয়ে যায়। এইগুলা কেমন হইতেছে? এই জন্য বলতেছি যে উপদেষ্টারা ব্যর্থ হইতে পারে, তাদেরকে এখান থেকে আমরা পদত্যাগ আমরা চাই। যারা ব্যর্থ হচ্ছে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। হ্যাঁ, উপদেষ্টাদের ব্যর্থতা মানেই কিন্তু ইন্টারিম সরকারকে আমরা চাই না, বিষয়টা এরকম না। এই ইন্টারিম সরকারকে সংস্কার করে সেখানে ডাইনামিক শক্তিশালী লোকদেরকে নিয়োগ দিতে হবে এবং এটাকে একটা জাতীয় ঐক্য সরকারের রূপদান করতে হবে। বারবার করে বলতেছি, বারবার করে আমরা এই আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইখানে এই জুলাই গণ অভ্যুত্থানকে ব্যবহার করে আপনারা একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠন করবেন আর একটা মানে অসহিষ্ণু পরিবেশ তৈরি করবেন। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বলতেছেন যে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে সেটা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব একটা কথা বলতেছেন, এটা কি মানে হেলা ফেলার কথা মনে হচ্ছে আপনাদের কাছে? এটা কি হেলা ফেলার কথা? অবশ্যই না। এবং ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার বিষয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে আমির সাহেব উনিও কিন্তু বক্তব্য দিয়েছেন। তো এগুলো কি আপনাদের কাছে হেলা ফেলা মনে হয়? এগুলো কি কোনো গুরুত্ব মনে হয় না? এখন হয়তো ক্ষমতায় আছেন, ক্ষমতার ছায়াতলে আছেন, মানুষ এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে না, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেলেই দেখবেন যে প্রশ্ন তোলা থেকে কেউ বাদ রাখবে না আপনাদেরকে। জনগণ কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এই জন্যই বারবার বলতেছি যে সকল কিছুর সমস্যার সমাধান ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কাজ করা, জাতীয় পর্যায়ে সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার, জাতীয় ঐক্যের সরকার গঠন করা দরকার। এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্যের সরকার, দেশ গঠনে দরকার জাতীয় ঐক্য সরকার, নাহলে আমরা বিপদগ্রস্ত হব। প্লিজ প্লিজ
আমি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমরা চাই আপনারা সফল হন, আপনারা ব্যর্থ হেন না। শুনতেছি অনেক উপদেষ্টারা নাকি এখন সরকার ফালাই দিয়ে এসে রাজনৈতিক দলে যুক্ত হবে, রাজনৈতিক দলের নেতা হবে। ভাই, এই দেশটাকে কি আপনাদের রং তামাশা মনে হয়? শহীদদের রক্তগুলোকে কি আপনাদেরকে আলতা মনে হয়? আমাদের জীবন, এই অত্যাচার, এই নির্যাতন, এগুলোকে কি আপনাদের কাছে মানে মানে খেলার পুতুল মনে হয়, ছেলেদের হাতের মোয়া মনে হয়? মন চাইলেও আপনি সরকারে চলে গেলেন, আপনি দেশ পরিচালনা করার দায়িত্ব নিলেন। এখন আপনি সরকার মরকার বাদ দিয়ে, সরকার ব্যর্থ হইতেছে, এখন সরকার মরকার বাদ দিয়ে আপনি সেখান থেকে পলাই আইসে আপনি এখন রাজনৈতিক দলের আবার নেতা হবেন। রাজনৈতিক দল মানে কেন? রাজনৈতিক দল তো দেশের জন্য কাজ করবে, এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করবে। আপনি তো সরকারেই আছেন, আপনি সেগুলো করেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, পারতেছেন না কেন ভাই? খালি বিএনপির উপর দায় চাপাচ্ছেন, বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। হ্যাঁ, আপনি জাতীয় ঐক্য সরকার গঠনের ডাক দেন না। যারা জাতীয় ঐক্য সরকার গঠন করতে চায়, যারা সংস্কার চায়, হ্যাঁ, যারা তার মানে আগে সংস্কার চায়, গুণগত পরিবর্তন চায়, পরবর্তীতে তারা নির্বাচনের কথা বলতেছে, এই ধরনের গ্রুপ, দল, সংগঠন, তাদেরকে সরকার নিয়ে একসাথে সরকার গঠন করেন না। সেটা কেন করতেছে না? খালি বিএনপির উপরে দেয়, খালি বিএনপির উপর দেয়। বিএনপি এটা করতে দিচ্ছে না, ওইটা করতে দিচ্ছে না, ওইটা করতে দিচ্ছে না। বিএনপির উপর দায় দিচ্ছেন কেন ভাই? সরকারে গেছেন, সরকারে গেলে নানান গ্রুপ আপনাদেরকে নানানভাবে প্রেশার দিবে, নানান গ্রুপ আপনাদেরকে নানানভাবে চাপ দিবে। এটাই তো স্বাভাবিক। এখন আপনি যদি অন্যের উপর দায় চাপান তাহলে তো আপনি ব্যর্থ। এই জন্য বলতেছি যে যারা পদত্যাগ করবেন তারা ব্যর্থ, তার দায় নিয়ে পদত্যাগ করতে হবে, যে আমি ব্যর্থ, সরকার চালাইতে পারতেছি না, আমি পদত্যাগ করলাম। আবার আপনি সরকারে গেছেন, ভাল লাগতেছে না, হ্যাঁ, হাওয়া বদল করার জন্য আইসা আবার রাজনৈতিক দল করবেন। আবার রাজনৈতিক দল আইসা বলবেন যে ভাইয়েরা আমার, হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আপনারা ভোট দেন, আমরা আবার ক্ষমতায় যাইতে চাই। অথচ এতদিন বয়ান দিলেন, বক্তব্য দিলেন, আপনারা নিরপেক্ষ। এইখান থেকে কোনো রাজনীতির কোনো কিছু হবে না। দেশের মানুষকে এত বোবা ভাইবেন না প্লিজ। তবে একটা কথা বলতে চাই, দেশের মানুষ কিন্তু তরুণদেরকে রাজনীতিতে চায়, দেশের মানুষ তারুণ্যের নেতৃত্ব চায়, দেশের মানুষ কিন্তু দেশের গুণগত পরিবর্তন চায়, নতুন প্ল্যাটফর্ম চায়, নতুন কিছু চায়। আমরা আমাদের জায়গা থেকে চাই যে এই তরুণরা, আমরা যারা এত লড়াই সংগ্রামের ভিতর দিয়ে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা জায়গা তৈরি করতে পেরেছেন, আপনারা মানুষের মাঝে একটা আশার সঞ্চার করেছেন। এই সম্পদগুলো যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু জানি না আপনাদেরকে কারা পরামর্শ দিচ্ছে, দেশের ভিতর থেকে না দেশের বাইরে থেকে আপনাদেরকে আসলে পরামর্শ দিচ্ছে। এভাবে করে কিন্তু এই সম্পদগুলোকে আপনাদেরকে কিন্তু নষ্ট করে ফেলা হবে, আপনাদেরকে কিন্তু ধ্বংস করে ফেলা হবে, মানুষের কাছে অগ্রহণযোগ্য করে ফেলা হবে। তাই অনুরোধ করব যে দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে সাথে নিয়ে কাজ করেন। হ্যাঁ, অন্যদেরকে বাদ দিয়ে একাই খেয়ে ফেলবেন, হ্যাঁ, এইরকম মন মানসিকতা এবং কার্যক্রম করে শুরু হলে, যে বলে না যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব কেন হয়? বিজয়ী শক্তিরা বিভাজিত হয়ে গেলে, বিজয়ী শক্তিরা এখন বিভাজিত, প্রতি বিপ্লব কিন্তু আসবে, পতিত সরকার আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। ফিরে আসলে তখন কিন্তু আপনারা আরও বিপদগ্রস্ত হয়ে পড়বেন। এই যে দেখতেছেন না, দেশ একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে, তখন পরিস্থিতিটা কী হবে টের পাবেন। এই জন্য বলতেছি যে এই উপদেষ্টা পরিষদ ভেঙে এটা জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে, শক্তিশালী লোকদেরকে উপদেষ্টাদের হিসাবে নিয়োগ দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে বিপ্লবী সালাম জানাচ্ছি। ব্যক্তি জীবনে আমিও অনিরাপদ বোধ করতেছি, কিন্তু দেশের জন্য জীবন বিলে দিতে কুণ্ঠাবোধ করছি না। কিন্তু দেশের মানুষের এরকম পরিস্থিতি আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমরা এর দোষ দিচ্ছি, কিন্তু আসল দোষ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টাদের। দায় কিন্তু তাদের, কারণ তারা আসল কাজটা করতেছে না। গাছের গোড়া কাইটে উপরে পানি ঢাললে তো আর সমস্যার সমাধান হবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।